আমরা যখন বলি মৌলানা ভাসানীর স্বপ্ন, মৌলানা ভাসানীর স্বপ্ন ছিল ন্যায্যতা। সমাজের মধ্যে মানুষের সঙ্গে মানুষের ন্যায্য সম্পর্ক থাকবে, প্রকৃতিতে মানুষের সঙ্গে মানুষের একটা ন্যায্য সহাবস্থান থাকবে। প্রকৃতি বিনাশী অবস্থানও থাকবে না, প্রকৃতি ধ্বংস করেও মানুষ টিকবে না। এই ন্যায্যতা ছিল মৌলানা ভাসানীর স্বপ্ন। আর এই ন্যায্যতার জন্য তিনি সংগ্রাম করেছেন, এবং সংগ্রাম করতে গিয়ে তার মধ্যে বেদনা তৈরি হয়েছে, বৈষম্য দেখে বেদনা তৈরি হয়েছে, এবং তার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যে কারণে তার স্লোগানগুলো দেখুন, এখন আমরা যে স্লোগানগুলো দেই সেই স্লোগানগুলো কি? কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা তো মৌলানা ভাসানীর স্লোগান। এটা কি আমরা কতভাবে বলি, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না। তা মৌলানা ভাসানী এই যে বৈষম্য, এই যে মানুষকে বঞ্চিত করা, তার সেটা তিনটা স্লোগানে নিয়ে এসেছিলেন। আর তার বিপরীতে তার সংগ্রামটা কি ছিল? জালো জালো আগুন জালো। মৌলানা ভাসানী কিন্তু একসময় লুঙ্গি সর্বস্ব মৌলানা বলা হতো, একসময় বলা হতো ফায়ার উইটার মৌলানা, আরেকদিকে বলা হচ্ছে যে প্রফেট অফ ভায়োলেন্স, মানে সন্ত্রাসের পয়গম্বর। তো মৌলানা বলছেন আমি তো জালো জালো আগুন জালো বলতে গিয়ে মানুষের ভিতরে আমি প্রতিবাদের আগুনটা জ্বালাতে চেয়েছিলাম। তাহলে একদিকে তার স্বপ্ন হচ্ছে মানুষের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠিত হোক, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান থাকুক, আর একদিকে তার মধ্যে বেদনা তৈরি হয়েছে বলে সেখান থেকে তিনি প্রশ্ন তুলেছেন, এবং সেই প্রশ্ন থেকে তিনি সংগ্রামের আহ্বান জানিয়েছেন। সংগ্রামের আহ্বান জানাতে গিয়ে তিনি একদিকে যেমন তার উত্তর খুঁজবার চেষ্টা করেছেন, কেউ খাবে, কেউ খাবে না, এই ব্যবস্থা চলতে পারবে না, আর এইটা ভাঙতে গেলে তোমার জালো জালো আগুন জ্বালতে হবে তোমার। এই যে মৌলানা ভাসানীর জীবন এবং সংগ্রাম, তার মধ্যে আমরা যদি বলি যে এই যে নদী ভাবনা, বাংলাদেশের সবচেয়ে নিচু জায়গা হচ্ছে নোয়াখালীর উপকূল, সেটা সমুদ্র সমতল থেকে 6 ফিট উপরে। আর সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে রাজশাহী এবং দিনাজপুর, সেটা সমুদ্র সমতল থেকে 125 ফিট উপরে। তাহলে বাংলাদেশটা হলো সবচেয়ে উপরে 125, আর সবচেয়ে নিচে হচ্ছে 6 ফিট, তার মানে প্রায় 19 ফিটের একটা ঢালু দেশ। এই ঢালু দেশের উপর থেকে পানি নিচের দিকে গড়িয়ে যায়। আর বাংলাদেশের যে নদীগুলো এসেছে, যেমন পদ্মা নদী, সে এসেছে চীন, নেপাল, ভারত হয়ে বাংলাদেশে। ব্রহ্মপুত্র এসছে চীন, ভারত হয়ে বাংলাদেশে। কোনো একটা নদী যদি একাধিক দেশের উপর দিয়ে যায় তখন তাকে বলে আন্তর্জাতিক নদী। পৃথিবীতে এরকম 260টা আন্তর্জাতিক নদী আছে, এবং এমন এমন কিছু নদী আছে যেটা 13টা 14টা দেশের উপর দিয়ে গেছে। যেমন ইউরোপের একটা নদীর নাম হচ্ছে দানিউব। সেই দানিউব নদীটা 14টা দেশের মধ্যে দিয়ে গেছে। ইউরোপে আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধ হয়েছে, কিন্তু দানিউব নদীর পানি কেউ কারো কাছ থেকে কেড়ে নেয় নাই। আর আমাদের এখানে বিশ্বযুদ্ধ হয় নাই, কিন্তু আমাদের ভারতের মধ্য দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়লো, তার 54টা নদীর মধ্যে 51টাতেই ভারত বাদ দিয়েছে। এই জিনিসটা আমাদের একটু বিবেচনায় থাকতে হবে। 1, 2 নম্বর হচ্ছে মৌলানা ভাসানী চিন্তা করেছিলেন, ফারাক্কাবাদের কাজ শুরু হয় কিন্তু 1961 সালে। তখন এই ভূখণ্ডটার নাম পাকিস্তান। পাকিস্তান কিচ্ছু বললো না। পাকিস্তান সিন্ধু নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে তর্ক করলো, বিতর্ক করলো, জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তি করলো, কিন্তু বাংলাদেশটা যে গড়ে উঠেছে নদী এবং পলি দিয়ে, এই ব্যাপারে পাকিস্তান কিচ্ছু বললো না, চুপ করে আছে, যা ক্ষতি হয় পূর্ববঙ্গেরই হোক। মার্চটা করেছিলেন 16ই মে। 16ই মেটাকে বিবেচনায় রেখে একটা বিশেষ হয়তো প্রস্তুতি নেবার জন্য মেরিন আজকে এই আলোচনা সভাটা আয়োজন করেছে। আমরা মৌলানা ভাসানীকে যেমন দেখতে চাই, তার নদী ভাবনাটাকে বুঝতে চাই, এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটাকেও আমরা আমাদের সামনে রাখতে চাই। মৌলানা ভাসানী আমাদের কাছে একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন, যে তুমি যেখানে থাকো সেই জায়গাটাকে কি তুমি চেনো? তুমি যেখানে থাকো সেখানকার মানুষগুলোকে তুমি কি বোঝো? কিংবা তুমি যেখানে আছো সেই জায়গার ভবিষ্যৎ কেমন হবে সেটা নিয়ে তুমি কি ভাবো? তা যদি না ভাবো, তাহলে তোমার সঙ্গে গরু ছাগলের পার্থক্য কী? ছাগল তো ঘাস খায়, গরু ঘাস খায়, কিন্তু কোনোদিন কোনো গরু অথবা ছাগল ঘাস চাষ করেনি। ঘাস যদি শেষ হয়ে যায় সে আরেক জায়গায় চলে যাবে, অথবা ঘাস যদি শুকিয়ে যায় সেও না খেয়ে মারা যাবে। কিন্তু মানুষ যেখানে থাকে সেই পরিবেশটাকে বোঝার চেষ্টা করে, সেই পরিবেশটাকে তার অনুকূলে নেয়ার চেষ্টা করে, অথবা পরিবেশ প্রতিকূল হলে সে কিভাবে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে
তারও একটা চেষ্টা করে। এই কারণেই তো মানুষ মানুষ হয়ে ওঠে। ফলে মৌলানা ভাসানীর কাছ থেকে আমাদের প্রথম শিক্ষা, এই প্রকৃতিতে তুমি আছো, প্রকৃতিকে তুমি উপেক্ষা করো না, প্রকৃতিতে তুমি আছো, প্রকৃতিকে অবজ্ঞা করো না। আজকের আলোচ্য বিষয়ের নদী ভাবনা। আমরা বাংলাদেশের মানুষ, আমরা শ্রমজীবী কৃষক মেহনতি মানুষের সংখ্যাই আমরা বেশি, কিন্তু আমরা সব সময় এই মানে দুটি ভাগে বিভক্ত, একটি শোষক এবং শোষিত। শোষকরা সবসময় আমাদের মানে সবসময় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন অতিবাহিত আমরা করি, কিন্তু যারা আমরা দেশকে সভ্যতাকে আমরা উন্নয়নের সাথে আমরা যুক্ত, কিন্তু তাদের জীবনই থাকে আপনার নির্যাতিত নিপীড়নের মধ্য দিয়ে। একজন কৃষক আজকে যে জলবায়ু পরিবর্তন, আজকে যে কৃষক যখন সে খেতে যায় কাজ করে, তখন সে বজ্রপাতের আঘাতে কিন্তু তার জীবন চলে যাচ্ছে। অতি খরা, অতি বৃষ্টি, এই যে একটি পরিবর্তন, পরিবেশ আজকে আমাদের বিপন্ন। এখানে নদী নেই, আমাদের যে বন ছিল সে বন উজাড় করে দেওয়া হচ্ছে, তো সেই প্রাণ প্রকৃতির নেই। যে নদী দর্শন বা শুধু নদী দর্শন নয় যদি না বলি, মানে তার মানুষের সাথে প্রকৃতির যে সম্পর্ক সেটাকে তিনি কীভাবে দেখেছেন, সেটা আসলে এত র্যাডিক্যাল যে সেটা আসলে তার সময় মানুষ বুঝতেও পারেনি যে চিন্তাভাবনাগুলো কত র্যাডিক্যাল। ওই সময় এই চিন্তাভাবনাগুলো কেউ করে, মানে এখন আমরা 2020-25-এ এসে দেখতেছি যে পাশ্চাত্যে জাতীয় অনেক আলোচনা হচ্ছে যে আমরা যখন কোনো একটা দেশের সংবিধান রচনা করতেছি, সেখানে তার আমরা যে এখন নতুন একটা শব্দ অনেক ব্যবহার করা হয়, স্টেক হোল্ডার। তো তার স্টেক হোল্ডার কে আসলে? তো আমরা যারা সর্বোচ্চ পরিমাণ মানবিক দর্শনে আছি তারা হয়তো বলবো যে সকল মানুষ, কিন্তু মাওলানা ভাসানী যখন নদী নিয়ে চিন্তা করতেছেন তখন তিনি নদী কোন দেশের এই প্রশ্ন তো দূরস্থান, তিনি বোঝার চেষ্টা করতেছেন যে আমি যে একটা নদীর উপরে বাঁধ দেব, এখানে তো মাছও আছে, তো মাছটার তো রাষ্ট্র নেই, মাছটা তার প্রাকৃতিক গতিপথ দিয়ে যাচ্ছিল। আমার মনে হয়েছে যে আমি হিন্দু মুসলিম মারামারি করে একটা দাঙ্গা করে একটা কৃত্রিম বর্ডার বসেছি। এখন মাছের তো দোষ নাই, মাছ কেন এপার থেকে ওপার যেতে পারবে? তো এই মানে হুকমতে রব্বানিয়া নিয়ে পড়তে গিয়ে আমি যখন প্রথম এই লাইনটা মানে এই বিষয়ক আলোচনা পেয়েছিলাম যে একটা নদী, সেই নদী তো শুধু মানুষের হিস্সা আছে তা না, সব এপারে এবং ওপারে যত মানুষ নদীর, তাদের তো তার উপর হিস্সা আছে। যেই মাছটা, যেই মানে কি বলবো পোকাটা, যেই যত লিভিং এন্টিটি, যত জীবিত জিনিস ওর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাদের সবারই তো আসলে ওইটার উপর অধিকার আছে। তাহলে এই চিন্তাটা আসলে কত বড় একটা চিন্তা বা কত এগিয়ে থাকা একটা চিন্তা, যে চিন্তা আসলে 2025-এ করলেও আমাদের কাছে মনে হবে যে মানে অনেক মানে কেউ চূড়ান্ত অবাস্তব কিছু বলে ফেলছে। কিন্তু আসলে মানে মাওলানা ভাসানীর যে রাজনীতি, মাওলানা ভাসানী যে এত কিছু জীবনে অর্জন করতে পারছেন, তার একটা বড় কারণ সম্ভবত এটা যে উনি মানুষের পক্ষে এভাবে চিন্তা করা সম্ভব, এটা উনি বিশ্বাস করতেন এবং উনি এভাবে করে প্রচুর মানুষকে ভাবাইতে চিন্তা করাইতে পারছেন। যার ফলে আমরা ফারাক্কা লং মার্চের যেই ঘটনার মতো ঘটনা, এরকম তারপরে তো এর চেয়ে ভালো কেউ কিছু করতে পারলাম না আমরা, তার উনার মৃত্যুর এত বছর পরে, মানে তার থেকে শক্তিশালী কোনো ভারত বিরোধী ডেমনস্ট্রেশন তো আমরা করতে পারলাম না। বা উনি এই পশ্চিমা শিক্ষানীতি একই সঙ্গে আবার একই সঙ্গে বিভিন্ন রকম পশ্চাৎপদতা, এই দুইটার কোনোটা না নিয়ে উনি যে শিক্ষানীতির কথা চিন্তা করছিলেন, উনি যে শিক্ষানীতি বাস্তবায়নে কাজ করছিলেন, সেই শিক্ষানীতি এই সময়ের তুলনায় অনেক বেশি প্রগতিশীল, যে সেখানে একটা মানুষ তার শিক্ষা তার কাজের থেকে বিচ্ছিন্ন থাকবে না। ফারাক্কাবাদের যে আন্দোলন সেটা আমরা দেখতে পাই 1976 সালে। ভাবতে অবাক লাগে আসলে, যে বয়সে একটা মানুষ শয্যাশায়ী হওয়ার কথা, তিনি লং মার্চ করে বেড়াচ্ছেন। আমরা যারা এখনকার অ্যাক্টিভিস্ট আছি তাদের জন্য আসলে অকল্পনীয় লাগে আর কি। তো এখানে আলাপের মধ্যে বারবার মাওলানা ভাসানীকে যেভাবে হুজুর বলে সম্বোধন করতেছেন, আমি আসলে এটার সাথে একটু দ্বিমত করি। এটা নিয়ে আবুল মকসুদ আহমেদ দীর্ঘ ওনাকে নিয়ে গবেষণা করেছেন। হ্যাঁ, উনি মৌলানা শব্দটা আসলে তিনি হুজুর ছিলেন বলে তাকে দেওয়া হয়েছে, এই ধরনের গবেষণায় তিনি পেয়েছেন। কিন্তু সৌমিত্র দস্তিদার নামক একজন ভদ্রলোক, তিনি চলচ্চিত্র নির্মাণ করেন। 2 বছর আগে, সম্ভবত 2 বছর আগে তিনি আমাদের একটা পাঠচক্রে এসেছিলেন এবং তিনি মাওলানা ভাসানীকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং খুব গভীরভাবে তিনি কাজ করার জন্য আসামে গিয়েছিলেন।
আসামে গিয়ে তিনি বের করার চেষ্টা করেছিলেন এই মৌলানা এই উপাধিটা কিভাবে আসলো। আপনারা দেখবেন আমাদের পাঠ্যপুস্তকেও কিন্তু আমরা দেখতে পাই তাকে জাস্ট একজন হুজুর, একজন পীর, ঝাড়ফুঁক দেয়, হ্যাঁ, এই ধরনের একজন ব্যক্তি হিসেবে, ধর্মীয় গুরু হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আসামে গিয়ে ওখানকার প্রবীণদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানতে পারলেন এই মৌলানা আসলে কোনো ধর্মীয় নেতার জন্য এই শব্দটা ওখানে ব্যবহার করা হয় না। আসামে ব্যবহার করা হয় মুরব্বীদের জন্য, ওখানে মৌলানা শব্দটা ওখানে ব্যবহার করা হয় বলেই সৌমিত্র দস্তিদার তার গবেষণায় তিনি উঠিয়ে এনেছেন এবং তার সরাসরি বক্তব্যে আমি শুনেছি। এখানে ফারাক্কাবাদের এখানে মেঘমল্লার বসু মেঘদাও বলেছেন এখানে প্রাণ প্রকৃতির, এখানে শুধুমাত্র ফারাক্কাবাদে যে লড়াইটা এটা শুধুমাত্র একটা নদীর পানির হিস্সা, সেটা লড়াই না, এখানে অনেকগুলো প্রাণ আছে, এখানে অনেক ব্যাকটেরিয়া আছে, সেসবের জন্য কিন্তু লড়াই। আমরা যদি দেখতে পাই মওলানা ভাসানীর দর্শন কি, মওলানা ভাসানীর দর্শন রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব, সেরা জীব, কিন্তু আমাদেরকে আল্লাহর অন্যান্য সৃষ্টির জন্য লড়াই করতে হবে, অন্যান্য প্রাণের জন্য লড়াই করতে হবে। কি সুন্দর একটা দর্শন।